সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত আইএফআইসি নিবেদিত এই সময়ে। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আজ আমরা আলোচনা করব সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকে আমরা বিশেষভাবে নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে আর মাত্র একদিন মাঝখানে। এই একটা সময়ে এসে আগামী সরকারের জন্য অর্থনৈতিক চ্যালেঞ্জেসগুলো কী, এটা নিয়ে আমরা মূলত আলোচনা করব। এছাড়াও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমার বামে রয়েছেন মোহাম্মদ আবুল কাশেম, সাবেক ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক। আপনাকে স্বাগত এনটিভি স্টুডিও থেকে। এরপরে রয়েছেন ডক্টর তৌফিক আহমদ চৌধুরী, প্রাক্তন মহাপরিচালক, বিআইবিএম। আপনাকেও এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। যেমনটি শুরুতেই আমি বলছিলাম যে একটি নির্বাচন হয়ে গেল, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এবং সুষ্ঠু সুন্দরভাবে এই সমসাময়িক বলা যায় যে এই 2 দশকের মধ্যে সর্বশেষ 2001 সালের নির্বাচনের পরে আমরা এরকম একটা সুন্দর নির্বাচন দেখতে পেলাম। রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা এই নির্বাচনে যারা অংশ নিয়েছেন তাদেরকে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, এবং আমরা একেবারে দ্বারপ্রান্তে আছি নতুন একটা সরকার গঠনের। এবং মঙ্গলবার এই সরকার, নতুন সরকারের দায়িত্ব নেওয়ার, শপথ নেওয়ার কথা রয়েছে। এরকম একটা পরিস্থিতিতে, এরকম একটা সময়ে এসে শুরুতেই মোহাম্মদ আবুল কাশেম আপনার কাছ থেকে শুনতে চাই, যেটা নতুন সরকারের সামনে চ্যালেঞ্জগুলো কি, অর্থনৈতিক চ্যালেঞ্জ। আজকে রবিবার, কালকে সোমবার, তারপর মঙ্গলবার হয়তো আমাদের নতুন গভর্নমেন্ট ওথ নিবে। নতুন গভর্নমেন্টের সাথে প্রথম চ্যালেঞ্জ হলো বৃহস্পতিবার থেকে রমজান। তো বুধবার একদিনের মধ্যে তারা দ্রব্যমূল্যের কী অবস্থা করবে আল্লাহ মাহফুজ জানেন। আচ্ছা, প্রত্যেক বছরই রমজান মাসে আমাদের এই দেশে, এই বাংলাদেশে জিনিসপত্রের দাম বাড়ে। মানে আমরা যেগুলি খাই রোজার মধ্যে একটু বিশেষ করে আমাদের প্রয়োজন পড়ে, এগুলির দাম বাড়ে। ছোলা বলেন, বুট, চিনি ইত্যাদি দাম বাড়ে। আমি জানি না আগের গভর্নমেন্ট এসবের কী মজুদ রেখে গেছেন, বা বর্তমান গভর্নমেন্ট যারা, তাদের তো এটা প্রস্তুতি আছে, এবং এটা নিয়ে আমরা 2-1টা ব্রিফিংও শুনেছি যে আউটগোয়িং গভর্নমেন্ট ডক্টর ইউনূসের সরকার কিছু আগ থেকেই মেজার্স নিয়েছেন। গত বছর তারা যথেষ্ট সফলভাবে কিন্তু রোজাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলেন। এখন আসলে পরে বোঝা যাবে। হ্যাঁ জি, এখন তো ওরা তো বলে গেছে যে আমরা এই স্টক রেখে গেছি, তোমাদের কোনো চিন্তা নেই, ইত্যাদি ইত্যাদি। তো প্রকৃতপক্ষে স্টকটা কী, এটা কিন্তু মানে আমরা বাজারে গেলে বুঝতে পারবো, বিশ্বাস করতে পারবো। এর আগে বিশ্বাস করবার কোনো সুযোগ নেই। আপনাদের এই যে স্টুডিও যেখানে কাউরান বাজার থেকেই, বা চিটাগাঙ্গের আসাদগঞ্জ বা কি বাজার, ওইখান থেকে খাতুনগঞ্জ। তো ওই বাজারের পরিস্থিতিটা কী হবে, নতুন সরকার 2 দিনের সরকার বা 3 দিনের সরকার কীভাবে ট্যাকেল করবেন, আমার কাছে এটা চ্যালেঞ্জ বলে মনে হয়। এবং মানে ফার্স্ট ডেতেই একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। একটু দুশ্চিন্তার কারণে মনে হয় এটা একটা দিক। রমজান মাসে তো এটা চিরাচরিতভাবে আমাদের দেশের ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়ান। সবাই খুব বড় বড় কথা বলে, খুব উপদেশ দিই, আল্লাহর কাছে দায়ী থাকবেন, তোমরা মানুষ হয়ে যাও, তোমরা ভালো হয়ে যাও। যারা ব্যবসায়ী, যারা এদিক ওদিক ব্যবসায়ী করেন, সৎ ব্যবসায়ী না, আমরা খালি বলি অসৎ ব্যবসায়ী খারাপ কাজ করেন, আমাদেরকে ভোগায়, ঠকায়। কিন্তু সরকারের তরফ থেকে খুব কার্যকর কিছু দেখি না, এবং আমরা প্রত্যেক বছর সাফার করি। আরেকটা দিক হল, তখন এনবিআর কিছু ট্যাক্স কমায়, কিন্তু এনবিআর যদি মঙ্গলবার বা বুধবার দিন ট্যাক্স কমায়, তারা বলবে যে এই ট্যাক্স কমানোর ফলাফল পেতে আমাদের রমজান পার হয়ে চলে যাবে। এটা ফলে আমরা ট্যাক্সের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হব, কেন এনবিআর ট্যাক্স কমিয়ে দেবেন। এই ট্যাক্স বেনিফিটটা আমদানি করে ঠিকই নেবে, কিন্তু এটা যে একটা আকাঙ্ক্ষা, সরকারের যে আকাঙ্ক্ষা যে সাধারণ মানুষ উপকৃত হবে, সেটা কিন্তু হবে না। আর বড় বড় কথা বলবো, আমরা আল্লাহর কথা বলবো, পরকালের কথা বলবো, কিন্তু এত সহজে জিনিসগুলি সমাধান হবে না। এটা তাৎক্ষণিক একটা বিষয় গেল, কিন্তু মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী যে ইস্যুসগুলা সামনে আসতে পারে এই সরকারের, মধ্যমেয়াদী এটাও খুব ইমিডিয়েটলি হবে। যেমন একটা তো আমরা একটা সম্মিলিত ইসলামী ব্যাংক করেছি, কতগুলি শরিয়া ভিত্তিক ব্যাংক মিলিয়ে আমরা একটা নতুন ব্যাংক করেছি, বাংলাদেশ সরকার তার মালিক। সেই ব্যাংকের যারা গ্রাহক, খদ্দের বা যারা ডিপোজিটার, তার প্রথম দিনই চাইবে, নতুন সরকার আসছো, তোমরা এত % ভোট দিচ্ছি, তোমাকে 200 ভোট দিচ্ছি,
213টা ভোট দিয়েছেন, এখন আমাদের টাকাগুলি দাও। তো টাকাগুলি যাতে সহজে দেওয়া যায় না, এটা একটা চ্যালেঞ্জ। প্রক্রিয়ার ব্যাপার আছে, না, প্রক্রিয়ার সময়ের ব্যাপার আছে, ফান্ডিং এর বিষয় আছে, সামর্থ্যের ব্যাপার আছে, সামর্থ্যের বিপদ, এটাই বললাম এবং ফান্ডিং। মানে মেকানিজমের ব্যাপার আছে যে এই ব্যাংকগুলি কীভাবে কী করবেন, এই দুটা চ্যালেঞ্জ। আর আরেকটা, এটাও একটা নতুন চ্যালেঞ্জ বা এটা ডিপোজিটের মতো, এনবিএফআই, কতগুলি এনবিএফআই আমরা বন্ধ করে দিয়েছি, নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, লিজিং কোম্পানি বা এই জাতীয়। জি জি। তো তারা তো ইমিডিয়েট টাকা চান। আমরা শুনেছিলাম, আমি অন্তত শুনেছিলাম যে বাংলাদেশ ব্যাংক হিসাব করেছেন যে ইন্ডিভিজুয়াল ডিপোজিটারদের জন্য 20,000 কোটি টাকা লাগবে নাকি কত, একজাক্ট ফিগারটা আমার খেয়াল নেই। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি ইলেকশনের আগে এটা পারবেন টাকাটা পেতে? তো বাংলাদেশ ব্যাংক হিসাবটা করা হয়েছে, বললো যে আমরা এটা গভর্নমেন্টকে পাঠিয়ে দিয়েছি, গভর্নমেন্ট মানে ফিনান্স ডিভিশনকে। তো ফিনান্স ডিভিশন এই রবি সোম মঙ্গল 3 দিনের মধ্যে পারে কিনা যায় না, আমার মনে হয় না এই টাকাটা পাওয়া গেছে। টাকাটা পাওয়া গেলে খবরের কাগজ দেখতাম, টেলিভিশন শুনতাম। তো এটা আরেকটা চ্যালেঞ্জ। কাজে এই কয়েকটা চ্যালেঞ্জ নিয়েই আমাদের নতুন সরকারের যাত্রা শুরু। আপনার কাছে আমি আবারও আসবো, এটা ডিটেলস শুনবো, অন্যান্য বিষয়ে শুনবো। এখন ডক্টর তৌফিক আহমদ চৌধুরী, আপনি কি মনে করেন নতুন সরকারের কাছে সামনে চ্যালেঞ্জগুলো কি এবং ইমিডিয়েট চ্যালেঞ্জগুলো কি? এই ধরনের সরকার পরিবর্তনের সময় সবসময় এরকম একটু টার্বুলেন্স থাকে, এই জন্য আমি এটাকে সেই অর্থে চ্যালেঞ্জ মনে করি না। কারণ এই ধরনের পলিটিক্যাল প্রবলেম বা আবার কিছু লোকজন আছে সবাই যারা এই সমস্ত সমস্যার থেকে এক্সপ্লয়েট করতে যায়, তাই না? সুতরাং এটা যে কোনো গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সময় এই ধরনের একটা প্রবলেম, এই ধরনের একটা টার্বুলেন্স থাকে। সুতরাং ওই অর্থে এটা অনেক বড় চ্যালেঞ্জ। আর তাছাড়া আমি অবশ্যই বলবো না যে আমাদের অর্থনীতির খুব খারাপ অবস্থায় আগের সরকারগুলো দিয়ে যাচ্ছে আপনাদের, তাই না? হ্যাঁ, হয়তো বা আপনার গ্রোথ রেট কমেছে, এমপ্লয়মেন্ট বাড়াতে হবে, আপনার প্রাইস লেভেল বহুদিন পর্যন্ত আপনার কি বলে ডাবল ডিজিট ছিল না, মানে সিঙ্গেল ডিজিটেই প্রায় ডাবল ডিজিটের কাছাকাছি যাই মূল্যস্ফীতি এখন না, এখনো তো। তারপরে আপনার রেভিনিউ কালেকশন কম, আমাদের বাজেট ডেফিসিট বেশি। তো আমাদের এই গতানুগতিক প্রবলেমগুলো সব আছে। যাই হোক, এখন এই চ্যালেঞ্জকে আমরা কিভাবে, এই চ্যালেঞ্জ তো থাকবে এবং সুতরাং এই চ্যালেঞ্জগুলো আমি স্বাভাবিকই মনে করি এগুলো থাকবেই। কারণ একটা পট পরিবর্তনের সময় বা সরকার পরিবর্তনের সময় এই ধরনের চ্যালেঞ্জগুলো থাকে। তারপরে ধরেন এখন এক এক করে চ্যালেঞ্জগুলো আমরা কীভাবে আমরা আপনার কি বলে ফেস করবো বা এগুলো ওভারকাম করবো। তা কাশেম ভাই প্রথম যেটা বলছেন এই যে মূল্যস্ফীতির ব্যাপারটা, দেখেন মূল্যস্ফীতির ব্যাপারটা কিন্তু এই চ্যালেঞ্জটা ওভারকাম করার জন্য শর্ট টার্ম, মিড টার্ম এই ধরনের মেজাজগুলো নেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংক মানে সম্পূর্ণ গতানুগতিক হবে। ওই আসলে ইনফ্লেশনকে কন্ট্রোল করতে হবে, সেই জন্য আপনি কি বলে কন্ট্রাকশন মানিটারি পলিসি, কিন্তু কন্ট্রাকশন মানিটারি পলিসির সাথে যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট করতে হবে, তাই না? সেই জায়গাটাতে ওই জায়গাটাতে ওইটা অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স, কিন্তু ওইটা কিন্তু আবার মানিটারি মেজার্স না। তো সুতরাং বাংলাদেশ ব্যাংকের যে সহায়তা করবে যে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার, সেগুলো কিন্তু দেখা নেই, যার জন্য ওই কন্ট্রাকশন মানিটারি পলিসি খুব ভালো আপনার মানে আউটকাম দিতে পারছে না। সুতরাং এখনো তো সেই দিনই আপনার কন্ট্রাকশন মানিটারি পলিসি ওটা তো হবে, ওটা তো যেহেতু প্রথম 6 মাসের একরকম হয়েছে, তো ওইটার ধারাবাহিকতায় পরে 6 মাসের জন্য দেওয়া হচ্ছে। তো যাই হোক, ওই কন্ট্রাকশন মানিটারি পলিসির সাথে এখনকার সরকারের যেটা করতে হবে যে সাথে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্সগুলো, এই কার্টেল ফর্ম করা, তারপরে এই আপনার এই যে আপনার এই যে সিন্ডিকেটগুলো ভাঙা, তাই না, এইগুলোর দিকে একটু সরকারকে নজর দিতে হবে। সুতরাং মানিটারি পলিসি না, আমার মতে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্সগুলো সরকারকে নিতে হবে। তাহলে দেখবেন এটা কাজ করবে এবং আলটিমেটলি এটা থেকে আমরা এই অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি এবং এই মনিটারি পলিসির তো চেঞ্জ, এটা বললেন যে 6 মাস সময় আসে। আমরা পরে এটা নিয়ে আলাপ করব যে বাজেটের আর আমাদের এই গভর্নমেন্ট এসে নতুন গভর্নমেন্ট কি অন্তর্বর্তী সরকারের ইন্টিম গভর্নমেন্টের বাজেটটাকে কন্টিনিউ করবে, নাকি তারা ইমিডিয়েট একটা রিভাইজ বাজেটের কোনো উদ্যোগ গ্রহণ করবে? আপনার জুন মাস আসলে তো নতুন বাজেট দিবেই ডেফিনেটলি। কিন্তু এই সময়টার জন্য কি তারা নতুন করে আর কিছু করবে না? আমি তো মনে করি এই নতুন সরকার আসার পরে এই যে কাশেম ভাই যে ব্যাংকিং মেজাজগুলোর কথা বলেছে, আমি তো মনে করি এই সরকার ব্যাংকিং মেজাজগুলো রিভিউ করবে। এই যে 5টা ব্যাংক আপনি মার্চ করে দিলেন, কথা নাই বার্তা নাই, এক এক দিন এক এক ধরনের অ্যানাউন্সমেন্ট দেয়। তো এইগুলো ডেফিনেটলি নতুন গভর্নমেন্ট আপনার, কারণ এগুলো সাধারণ জনগণের আস্থা। আপনি কি মনে করতেছেন যে মার্চটা কারেক্ট হয় না? আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন? আমি ব্যক্তিগত মনে করি মার্জার ইজ নট দি অনলি সলিউশন, দেয়ার আর লট অফ আদার সলিউশন।
দিস গভর্নমেন্ট হ্যাজ নট ট্রাইড ইট এট অল। মানে এটা আলটিমেটলি এই মার্জারটা আলটিমেটলি সাস্টেইন নাও করতে পারে, না করলে পরে হবে কি, এটা যদি না করতে পারে আমি দোয়া করি এটা সাকসেসফুল, না করলে হবে কি ডিজাস্টার হবে একটা, মানে পুরো সিস্টেমটার প্রতি মানুষের অনাস্থা আসবে। কারণ ব্যাংকিং ব্যবসা এটা একটা আস্থার ব্যবসা, যত কথাই বলেন, তাই না? কিন্তু এখানে তো আরেকটা কথাও আমরা শুনছি, গভর্নর সাহেব মাঝে মধ্যেই বলেন যে বাংলাদেশে 10-15টা একটা কমেন্টস করছিলেন যে 15টা ব্যাংক ইজ এনাফ, 51টা ব্যাংকের দরকারই ছিল না। ওগুলা সম্বন্ধে তো আমরা বহু বছর যাবতই বলে আসতেছি। তো 15টা না 20টা না 25টা লাগবে, ওইটা তো আসলে গভর্নর মহোদয় বললে হবে না, ওটা মার্কেট উইল ডিসাইড দ্যাট হাউ মেনি ব্যাংকস ইউ নিড, তাই না? আমরা যেটা প্রথম থেকে যেটা বলে আসছিলাম, এই যে আওয়ামী লীগের সরকারের সঙ্গে যখন থেকে প্রথম 9টা বাংলাদেশ ব্যাংক, যখন 9টা ব্যাংকের লাইসেন্স বাংলাদেশ ব্যাংক দেয়নি, সরি, আমরা গভর্নমেন্টই বলতে হবে, গভর্নমেন্ট এবং মিনিস্টার তখন কমেন্টস করছিলেন, ফাইন্যান্স মিনিস্টার বলছিলেন যে আমি চাই না। তখন আমাদের কাশিম ভাই ডেপুটি গভর্নর ছিলেন, এবং ওনারা কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে 3বার গভর্নমেন্টের প্রপোজালগুলো রিফিউজ করেছিল, 3বার, তাই না? যাই হোক, তখন শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সাথে না পেরে মিনিস্টার মহোদয় নিজেই বলছে যে গিভিং এ ব্যাংকিং লাইসেন্স ইজ নট দি ইকোনমিক ডিসিশন, ইজ দ্য পলিটিক্যাল ডিসিশন। জি, এটা বলছে আপনি। আমি আপনার কাছে আবার একটু মানে সাথে একটু যোগ করে আমি যে আপনার কাছ থেকে একটু শুনে নিই। আসলে তো গভর্নমেন্ট দিয়েছে ব্যাংকগুলি, গভর্নমেন্ট দেয়নি, দিয়েছে আমরা, মানে বাংলাদেশ ব্যাংক। এবং আমার পরিষ্কার খেয়াল আছেন যেদিন চূড়ান্তভাবে আমাদের বোর্ডে উঠেন প্রস্তাবগুলি, আমি সকালবেলা বোর্ড মিটিং শুরুর আগে গভর্নরকে বললাম যে আমরা সাধারণ ব্যাংক থেকে একটা দিই আর কি এনআরবি থেকে একটা দিই। না সবগুলি তো হবে, মানে 3টে এনআরবি হয়ে গেল রাতারাতি। হ্যাঁ, না 9টা হয়েছিল না, আমি বলেছিলাম যে এনআরবি 3টা থেকে আমরা একটা দিই, আর সাধারণ যে 6-7টা চেয়েছে ওইখান থেকে একটা দিই, 2টা, সবগুলি তো হবে। মানে কয় যে এটা আমার উপর অর্ডার, আচ্ছা ঠিক আছে, সবগুলো দিলাম। তো মিটিংটি শেষ করে আসলাম, আমার এক ফ্রেন্ড ফোন করলাম যে শেষ মুহূর্তে অমুক ডাইরেক্টর, আত্মীয়, মানে গভর্নর কি পকেট থেকে বের করে আরেকটা দেয় না, একজন ডাইরেক্টরের কথা বলুন, উনিকে আরেকটা দেয় না কি না। তো ওই ভদ্রলোককে উনি একটা গালি দিল, আমার বন্ধু, না এটা বলা ঠিক আছে, গালিটা নাই বলেন, আরেকটা। তার মানে আরও দেওয়ার কোনো আকাঙ্ক্ষা বা সুযোগ বা আশ্বাস উনি পেয়েছিলেন, নাহলে এই কথা বলবে কেন? তো আমরা এতগুলি ব্যাংক দিলাম, এখন এটা দিলাম আমি, আর খেসারত দিচ্ছে সারা জাতি, সারা দেশ, সারা জনতা। এই যে এবং একটা কথা এখানে আমি বলে রাখি যে এই এনআরবি ব্যাংকের মাধ্যমে এই যে মানি লন্ডারিংয়ের কথা বলা হয়, টাকা পাচারের কথা বলা হয়, এটা কিন্তু এনআরবি ব্যাংকগুলোর দিকে আঙ্গুল তুলেই কিন্তু কথাগুলো বলা হয় যে তারা অন্যতম একটা রোল প্লে করছে এই মানি লন্ডারিং এ, এরকম অভিযোগও কিন্তু আসে। এটা ঠিক এরকম না, অন্যরকম আমি জানি। তবে এনআরবি ব্যাংকগুলি কথা ছিল যে তোমরা বিদেশ থেকে টাকা আনবা। তো বিদেশ থেকে যেসব ইনভেস্টর বা ডাইরেক্টর, স্পন্সর এই ব্যাংকগুলি করেছেন, তারা কিন্তু সাধারণ এনআরবি না, তারা অনেক উপর লেভেলের এনআরবি। তারা হয়তো এইরকম অনিয়মিতভাবে লন্ডার টাকা ওই দেশে নিয়ে গেছে, তারপর এনআরবি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের সিস্টেমে তারা প্রবেশ করেছে, এরকম একটা অভিযোগ বরাবরই শোনা যায়, এবং এটা আনফাউন্ডেড না। খারাপ টাকাটা নিয়ে গেছে, এখন এনআরবি ব্যাংক মানে টাকাটা লিগ্যালাইজ করে নিয়ে এলো। এখানে আমি স্পেসিফিকলি একটা বিষয় ডক্টর তৌফিক আপনার কাছ থেকে, তৌফিক আহমদ চৌধুরী আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। বাংলাদেশ ব্যাংকের এই যে যেমনটি আপনি শুরু করেছিলেন আলোচনাটা, যে তারা তখন অনেক ব্যাংককে অনুমোদন দিল, অনুমোদন দেওয়ার পর আবারও দেখা গেল যে এই ব্যাংকগুলোর কোনোটাই, এই 4th জেনারেশনের যে ব্যাংকগুলো আসছিল তারা কিন্তু কেউই খুব একটা ভালো করতে পারে নাই। এখন আবার এসে দেখলাম যে গভর্নর সাহেব যেটা বললেন কিংবা উদ্যোগ নিলেন, তো নতুন গভর্নমেন্টের আসলে কি করা উচিত? এই সমস্ত বিষয়ে আপনার কি মনে হয় যে কি করা উচিত? নতুন গভর্নমেন্ট এসে এখন যা করতে পারে বা আমরা যেটা এক্সপেক্ট করি যে এটা করা উচিত, সেটা হচ্ছে যে কয়টা ব্যাংক থাকবে না থাকবে সে ব্যাপারে কোনো আলাপ আলোচনায় না যেয়ে the government must have a concrete policy যে these are the criteria, if you fulfill it you will be getting a banking license.
এটা নতুন গভর্নমেন্টের ওই রকম একটা ক্রাইটেরিয়া, এবং না, এটা আমরা এখন নতুন করে কি আবার লাইসেন্সিং এর দিকে থাকবে? Of এমনিতে course, of যেগুলো course. আছে সেগুলোই না, তো না, আপনারা না, ঠিক না, করতে না, না, পারতেছেন আবার এবং এটা লাইসেন্সিং। অসম্পূর্ণ এটা, তাই না? সুতরাং আমরা এটা প্রথম না, থেকে বলে নতুন আসছি। করে কি ব্যাংক দিবে না তাদেরকে আবার না, নতুন না, না, করে ক্রাইটেরিয়া license গুলো নতুন করে, Criteria নতুন করে এর মধ্যে যারা নীতিমালা, করবে, হ্যাঁ, জি। নীতিমালা গুলো আপনার নতুন করে করবে, করে তারপরে বলে দিবে ক্লিয়ার কাট জি যে দিজ আর দ্য ক্রাইটেরিয়া, ইউ উইল হ্যাভ টু ফুলফিল ইট অন ইউর ওন, এবং ইউ উইল হ্যাভ টু মানে সার্ভাইভ ইন দ্য মার্কেট অন দ্য বেসিস অফ ইউর ওন স্ট্রেংথ। তুমি ব্যাংকিং লাইসেন্স পাইছো, মানে তুমি পলিসিগুলো ঠিক করে দিবে, গভর্নমেন্টের policy-গুলো ঠিক এটাই করে হবে দিবে যে যে এবার কম্পিটিশনে টিকে থাকার দায়িত্ব তোমারটা তোমার। তুমি যদি ফেল করো, দিস ইজ নট মাই রেসপন্সিবিলিটি টু 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 সার্ভাইভ ইউ, তাই না? এটা গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি না। এই যে আপনার এই যে আমরা এই যে 5টা ইসলামিক শরিয়া ভিত্তিক ব্যাংকে আমরা মার্চ করলাম, তাই না? জি। আর তার জন্য গভর্নমেন্ট টাকা দিল। আমার প্রথম অবজেকশন হচ্ছে যে সরকারি টাকা দিয়ে আপনি বেসরকারি ব্যাংকগুলোকে বেল আউট করবেন, এটা একটা কথা হইতে পারে, এবং যার ফলে এবং বিগ অ্যামাউন্ট, এটা এবং 40,000 কোটি টাকা। হ্যাঁ, 40 to তারপরে 45,000 crore is এবং- big amount. এবং এর ফলে হয় কি, ওই যে ডিফল্টাররা আবার আপনার লাইফ পেয়ে যায়, তাই না? তারপরে ব্যাংকের এই আপনার এই অনৈতিক আপনার মালিকানাগুলো তারাও আবার লাইফ পেয়ে যায়, তাই না? সুতরাং তখন সবাই ভাবে আরে যা খুশি তাই করো, আলটিমেটলি তো সরকার আমাদেরকে সেভ করবে, তাই না? সুতরাং এইখানে আপনি কোনোভাবেই গভর্নমেন্টের টাকা দিয়ে এই বেসরকারি ব্যাংক বেল আউট করা উচিত না, কারণ বেসরকারি ব্যাংকগুলো যখন প্রফিট কিন্তু করছে তখন এটা আপনাকে যেটা দিছে। হয়ে গেছে এটা নিয়ে কি করবে এখন, মানে যে পর্যায়ে অন্তর্বর্তী সরকার রেখে গেল, হ্যাঁ, রেখে গেল। যেটা আপনার হয়ে গেছে সেটা নিয়ে হবে যে আপনি এই না, তবে এর মধ্যে কিন্তু বাংলাদেশ ব্যাংক একটা ভালো কাজ করছে, যেমন আপনার আমাদের বর্তমান গভর্নর মধ্যে এসে এই যে 10-12টা ব্যাংকের বোর্ড রিস্ট্রাকচার করে দিচ্ছে, তাই না? জি। হ্যাঁ, ওইটা ভালো কাজ। যাই হোক, তো প্রত্যেকটা ব্যাংকে আলাদা আলাদাভাবে স্টাডি করে তাদেরকে প্রত্যেকটা ব্যাংকে একটা নির্ধারিত সময় দিয়ে দেওয়ার জন্য, যে ঠিক আছে তোমার জন্য আমি কিছু থোক বরাদ্দ দিলাম, এটা দিতেও পারে নাও দিতে পারে, বাট তোমাকে আমি এই সময় দিলাম, এই সময়ের মধ্যে ইউ উইল হ্যাভ টু টার্ন ইট অ্যারাউন্ড। তুমি যদি টার্ন আউট না করতে পারো, ইউ মাস্ট কুইট। আপনাকে একটু শক্তিশালী হতে হবে, আপনাকে জনাব আবুল কাশেম, আপনি কি একমত ওনার এই বক্তব্যের সাথে? কি মনে শক্ত পলিসি নিতে হবে না, আপনাকে, তো তাই না? বেশ, আমি একটা যোগ করি এরকম যে আমাদের দেশে 5টা ইসলাম শরিয়া ব্যাংক ভিত্তিক ব্যাংক মিলে একটা ব্যাংক করা হলো। এরকম ঘটনা কিন্তু আমাদের দেশে নতুন না। আপনি জানেন আমাদের দেশে বিসিসিআই ছিল, ব্যাংক অফ ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল, বিদেশি ব্যাংক, এটা ফেল করছিল। তখন সরকার ওদেরকে বেল আউট করেছে। সোনালী অগ্নি জনতা ব্যাংক, আইসিবি, তারা টাকা দিয়েছে, এবং আজকে বিসিসিআইয়ের নতুন রূপ হলো ইস্টার্ন ব্যাংক ইস্টার্ন লিমিটেড, ব্যাংক। জি। এই দেশের সেরা 3টা ব্যাংকের মধ্যে একটা। আচ্ছা, রিস্ট্রাকচার যখন হয় জি। তখন বোর্ডে যারা বসতো তারা কোনো অনারেরিয়াম নিত না, নিজের রিক্সা দিয়ে নিজের গাড়িতে গিয়ে তারা বোর্ড মিটিংয়ে বসতো, রিস্ট্রাকচারিংয়ের কাজ করতো। তো এখন যে রিস্ট্রাকচারিং করা হয়েছে বিভিন্ন ব্যাংকের বোর্ড, অথবা নতুন যে আমরা ব্যাংক করলাম কি নাম, সম্মিলিত ইসলামী ব্যাংক। তারা কিন্তু আগের মতোই চলছে। বলছি এই জন্য যে তারা দামি গাড়ি চালায় এবং তারা 10,000 টাকা করে ফি নেয়। প্রতি সিটিং এর জন্য, মিটিং এর তুমি জন্য। কর্মচারীদের বেতন 20% কমিয়ে দিয়েছ। তুমি ঘোষণা করেছ যে 2 বছর কোনো কর্মচারীকে আমরা ছাঁটাই করব না, কিন্তু প্রত্যেক দিন ছাঁটাই হচ্ছে, কেউ জানে না। এই যে দ্বিমুখী আচরণ, আমাকে আজকে বাংলাদেশ সরকার সম্মিলিত ব্যাংকের ডাইরেক্টর করলো, তো আমি কি এখান থেকে অনারিয়াম পাওয়ার যোগ্য? আপনি এথিক্যাল সেন্সটা চিন্তা করেন, এটা দেখলেন। আর ইস্টার্ন ব্যাংক, বিসিসিআই ব্যাংক ইস্টার্ন ব্যাংক রূপান্তরিত, অনেক দিন ডাইরেক্টররা যতদিন পর্যন্ত ডিপোজিটের টাকা ফেরত না দিতে পারে তারা কোনো রকম অনারিয়াম নিত না। আজকে এরকম মানসিকতার কয়জন ডাইরেক্টর আমাদের এই ব্যাংকগুলিতে আছে? আপনারা যারা কাগজের লোক, মিডিয়ার লোক, খোঁজ করে দেখেন। আর একটু আগের কথা বলি, পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড বলে একটা আছে, পিপলস, মনে আছে। ওদের ওইখানে MBFI যখন গভর্নমেন্ট বা কোর্ট একটা বোর্ড বসালো, তখন কোর্টের অমান্য হয়ে যায়। একজনকে দিল, আরেকজন কি লয়ারকে দিল এখানে, যে উনি চেয়ারম্যান। কত ফি? 10,000। আরে 10,000 টাকা ফি তো আমার হয় না। উনি 25,000 নিতেন, প্লাস চেয়ারম্যান সাহেব, প্লাস গাড়ি তো আছে, এটা তো কোনো 24 ঘন্টা 7 দিন গাড়ি। ডাইরেক্টরও 25,000 টাকা অনারিয়াম নিতেন। যে ব্যাংকটা নাই, আজকে এটা লিকুইডেশন করা হয়েছে। আপনি তো 25,000 টাকা নিতে নিতে এটা লিকুইডেশন করে দিয়েছেন। না, হাসির কথা না, দিস ইজ নট ইয়োর মানি, পাবলিক মানি। মানসিকতাটা চেঞ্জ করতে হবে। মানে যারা দায়িত্বে যাচ্ছেন তারা গিয়েই মানে
অন্য রূপ মানে নিজের জিনিসটা কখনো আপনি কি দায়িত্ব নিয়েছেন এটা ভাবেন না, ভাবেন কি যে আমি ওই যে মানে এই পোস্ট ছেড়ে আসলাম, মিটিং আসলাম 3 ঘন্টার জন্য বা 2 ঘন্টার জন্য, আই মাস্ট গেট মাই প্রপার অনারি। এই জিনিসগুলি তারা কেউ ভাবে না। এরকম মানে মাটির প্রতি, মাতৃভূমির প্রতি, মানুষের প্রতি এরকম একটা ফিলিং যদি না থাকে সম্ভব না। আমরা ভিন্ন একটা প্রসঙ্গে একটু যেতে চাই যে এই খেলাপি ঋণ নিয়ে আমরা বহু আলোচনা শুনেছি, আলোচনা এখনও অব্যাহত আছে। এখানে দুটো বিষয় আমি আপনাকে একটু পয়েন্ট আউট করতে চাই যে আওয়ামী লীগ আমলে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসছিল 2009 সালে, আমি যতটুকু স্ট্যাটিস্টিক্সে দেখতে পাচ্ছি যে 22,481 কোটি ছিল খেলাপি ঋণের পরিমাণ। সেইটা ক্ষমতা ছাড়ার সময় এটা প্রায় 10 টাইমস 2,11,000 কোটিতে গিয়ে দাঁড়ায়। এবং রিসেন্টলি এটা রিভিউ করে দেখা গেছে এটা অ্যাকচুয়ালি এটা 6,44,000 কোটি। মানে এই 2 লাখটারে এই বিভিন্ন ধরনের কায়দা কানুন করে এটাকে কম দেখানোর জন্য এই 6 লাখ কোটারে 2 লক্ষ কোটিটাতে দেখানো হয়েছিল। আসলে সর্বশেষ যে রিপোর্টটা আমরা দেখলাম ইন্টিম গভর্নমেন্টে, এটা 6,44,000 কোটি টাকা এই খেলাপি ঋণের পরিমাণ। তো এই যে খেলাপি ঋণের কালচার, এই খেলাপি ঋণের কালচার থেকে নতুন সরকার কি মুক্ত হতে পারবে, কিংবা করতে গেলে তাদের কি করা উচিত? না, প্রথমত আপনার 6,44,000 কোটি টাকা যাই বললেন খেলাপি, এটা আদায় করতে হবে। কতদিন আদায় করবেন সেটা একটা জিনিস। আর খেলাপি ঋণ মানে আমরা তো বলি এনপিএল, এটা দুইভাবে মানে কন্টেইন করা যায়। একটা হলো যে আরও ঋণ দিয়ে, জি, আর হলো খারাপ ঋণটা আদায় করে। তো আরও ঋণ দেওয়ার জন্য তো সামর্থ্য সব ব্যাংকের সমান না। সোনালী ব্যাংকের যে সামর্থ্য আছে মেবি জনতা ব্যাংকের এটা নাই। কাজে সোনালী ব্যাংক ঋণ দিতে পারবে, জনতা ব্যাংক পারবে না। আচ্ছা, আদায় করার মেকানিজম সবচেয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এইবার যে একটা ইলেকশন হয়ে গেল, ধরেন কয় তারিখে, 12 তারিখে, তো 12 তারিখের আগে কিন্তু অনেক ব্যাংকই বেশ খেলাপি ঋণ আদায় করেছে। আমি একটা প্রার্থীদের কাছ থেকে, যারা প্রার্থী হতে চেয়েছিলেন তাদের কাছ থেকে, আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, তারা যে কি পরিমাণ পরিশ্রম করেছে খেলাপি ঋণ আদায় করার জন্য, এবং অনেক ক্ষেত্রে সাকসেসফুল হয়েছে, মামলা করেছে, তারপরে তারা রিট ভ্যাকেট করা ইত্যাদি করে অনেক টাকা তারা আদায় করছে। ফর দ্যাট ম্যাটার শুধু আমি যে ব্যাংকে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ছিলাম, এই ব্যাংক না, অন্যান্য ব্যাংকে এরকম আদায় করতে পেরেছে। তো এই যে খেলাপি ঋণের বিষয়টা, এটা মাল্টি ডাইমেনশনাল এফেক্ট আছে, অনেকভাবে এটা নিয়ন্ত্রণ করা যায়। আদালতে গেলেই একটা স্টে অর্ডার পান, স্টে অর্ডারটা আন্ডু করার জন্য বা স্টে অর্ডারটা ভ্যাকেট করার জন্য আপনার লয়ার ইনিশিয়েটিভ নিল কিনা, প্রপারলি নিল কিনা, কিংবা তার সাথে কোনো আন্ডারহ্যান্ড ডিলিং হলো কিনা, অনেক এগুলো সম্ভব। আমি তো দেখেছি, আমি যে ব্যাংকের ছিলাম সেই ব্যাংকের আমাদের যে ল অফিসার, ব্যারিস্টার কি নাম তার, যাই হোক নাম না হয় নাই বললাম আমরা স্পেসিফিক, তো বললো যে উনি জজ সাহেবের কাছে গেলেন, স্যার কিছু টাকা অন্তত আদায় করে দেন, স্যার কিছু আদায় করে, এবং সেম এরকম বেশ বাকি কিছু টাকা অন্তত আদায় করেন। তারপরে জজ সাহেব একটা মাঝামাঝি রায় দিয়ে আদায় করে দিয়েছে। এবং আমি হচ্ছে ইয়াং বয়, খুব কনগ্রেচুলেট করি তো আপনার মতো এরকম ল অফিসার যদি অন্যান্য ব্যাংকে থাকে, তাইলে মানে এনপিএল একটা মোটামুটি একটু সাইজ আনা যাবে। এখানে একটা অভিযোগ আসে, আপনি যেহেতু বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন, একটা অভিযোগ আসে যে বাংলাদেশ ব্যাংক যখন ব্যাংকগুলা এরকম ব্যাড ডেটসগুলা একের পর এক স্যাংশন করছে, তখন রেগুলেটরি বডি হিসেবে বাংলাদেশ ব্যাংক তাইলে কি দায়িত্ব পালন করে? তারা এখন সুর মিলিয়ে অনেক কথা বলছে, কিন্তু যখন এগুলো যাচ্ছিল, এটা তো এটা কন্টিনিউয়াস 1 মাস 2 মাস 6 মাস হয়েছে, 6 বছর 3 মাস পার হয়েছে, তখন বাংলাদেশ ব্যাংকের এই রেগুলেটরি অথরিটিটা কাজ করে না কেন? এখানে তাহলে তো আমি নিজেই থাকি না, না থাকি না, মানে আমার জন্য অথবা আমার কোনো সহকর্মী, এই প্রশ্নটা আসে বারবার, এই জন্য আমি বললাম যে এই কোয়েশ্চনটা বারবারই আসে আমার জন্য অথবা আমার কোনো সহকর্মীর জন্য অথবা বাংলাদেশ ব্যাংকের কারণকারীর জন্য, এটা একটা রেগুলেটরি ফেইলিওর। আমি যখন দেখি যে আপনার ঋণ খারাপ হয়েছে, না ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যখন ওনার ঋণ খারাপ হয়েছে ধরো তার, আমরা এরকম করেছি। আপনি মনে করেন দেখে দেখে কিংবা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হয়ে নাকি? হ্যাঁ, আমরা তো বলি যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা গভর্নর উপর আসে, অথবা বাংলাদেশ ব্যাংক যথেষ্ট স্বাধীন না। আমি যে মাঠ পর্যায়ে কাজ করি, আমি ইন্সপেক্টর বলি, আমরা যে ইন্সপেক্টরে যখন যাই, আপনি জানি যে আপনি সরকারের সাথে সম্পৃক্ত আছেন, আপনার ক্ষমতা আছে, আপনারটা আমি একটু ওভারলুক করি, উনি বিরোধী দলের ধরতার, আমরা এরকমভাবে করতে করতে এই সর্বনাশটা করেছি। আমি তো মধ্যে খুব লজ্জা, যেমন ব্যাংকগুলোর পক্ষ থেকে আমি এটার সাথে রিলেটেড এই প্রশ্নটা আপনাকে করে নিলে, আপনি
ব্যাংকগুলোর পক্ষ থেকে ওই কথাটা বলা হয় যে এখন আপনি এই যে 5টা ইসলামী ব্যাংকের কথাই বললেন যে যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে, তারাই বলছে যে আমাদের এই কাজকর্ম, আমাদের এই অ্যাক্টিভিটিসগুলো পুরোগুলাই তো বাংলাদেশ ব্যাংক দায়িত্বে ছিল, কেউ না কেউ দায়িত্বে ছিলেন। তো তারা তখন কি ব্যবস্থা নিলেন? আর এখন যে আপনারা এই ব্যাংকগুলার বাংলাদেশ ব্যাংকের লোকজনকেই আপনি কিন্তু ইডি লেভেলের কিংবা এই পর্যায়ের লোক যে এটার নিয়োগ করছেন, অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেছেন, তারা এসে আবার এই প্রশ্নগুলোই করছেন। মানে আমি যেটা বুঝতে পারছি। হ্যাঁ, বুঝলাম। তবে প্রাথমিকভাবে দায়িত্বটা ব্যাংকের, লোনসটা স্যাংশন করলো কি ব্যাংক। তো রেগুলেটরি বডি তো বাংলাদেশ ব্যাংক আছে কেন? তারা কি করলো? প্রাথমিকভাবে দায়িত্ব হচ্ছে লোন স্যাংশনিং ব্যাংকের। আচ্ছা, এন্ড ওরা তো রিপোর্ট করে বাংলাদেশ ব্যাংকের কাছে, তাই না? তো বাংলাদেশ ব্যাংক তো প্রাথমিক স্যাংশনিং এর উপরে তো কোনো অনিয়ম পাচ্ছে না। এরা হয়তো 3 মাস পরে যে অনিয়মটা পাচ্ছে এই টাকাটা ফেরত আসতেছে না, ধরো এটাকে, তাই না? তো সেকেন্ড স্টেজে যে বাংলাদেশ ব্যাংকের হয়তো বা নজর আসবে, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ডেফিনেটলি তাদের ফেলিউর হবে বা তাদের ফেলিউর আছে বলে আমরা, বিশেষ করে মানি লন্ডারিং যখন হয়ে যাচ্ছে, টাকাগুলো ব্যাংক খালি হয়ে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে, তো তখন বাংলাদেশ ব্যাংক কোনো কার্যকর ব্যবস্থা কেন নিতে পারে না? শুধুমাত্র পলিটিক্যাল কারণে, এই প্রেসারের কারণে? শোনেন, সেই জন্যই আমরা সবসময় যে কথাটা বলি যে এইগুলোকে ম্যানেজ করতে গেলে বা আপনার রিজলভ করতে গেলে প্রথম আপনার দায়িত্ব হবে the government and the total banking system, including the Bangladesh Bank management, there must be a political commitment that I want to turn it around. এটা হচ্ছে আপনার মানে পয়েন্ট অফ ডিপারচার। এইটা থাকার পরে তারপর আপনি অন্যান্য মেজাজে যান। কিন্তু কেউ যে আরেকটা পাল্টা বিষয় নিয়ে আসেন যে না, বাংলাদেশ ব্যাংকে আরো বেশি স্বাধীন করে দিতে হবে, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স মুক্ত করতে হবে। মানে এটা নিয়ে কি আপনার? তাহলে এখানে একটু আমাকে জি এলাও করেন, সেটা জি প্লিজ। আমাদের ব্যাংকে একটা ভয়াবহ কাজ হয়েছিল ইন দি সেন্স যে আমরা এক সময় মানে বাংলাদেশ ব্যাংকে এন্ড ইউজ ভেরিফিকেশনটা বন্ধ করে দিয়েছিল। অর্থাৎ আমি যখন ইন্সপেকশনে যাব, আমি খেলে আপনার কাগজপত্র দেখে চলে যাবো আপনার কোম্পানিটা ঠিক এনটিভি কোম্পানি রিয়েলি এক্সিস্ট করে কিনা, কারণ বাজার চলে কিনা, কয়জন কর্মচারী আছে, নাকি সকালে করে বিকালে বন্ধ করে চলে যাবেন, এইগুলি এটা আমরা বন্ধ করে দিয়েছি। এটা একটা মারাত্মক ক্ষতি হয়েছে। তখনই আমরা, এটা বন্ধ হয়েছিল কেন? গভর্নর ডেপুটি গভর্নর অর্ডার দিয়েছে, মানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে, মানে আরেকভাবে বলতে গেলে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে অথবা নিজেদের মাথা থেকে ঢুকেছেন যে এটা আমরা এনডিএস ভেরিফিকেশন করার দরকার না, এটা ব্যাংক বুঝবে। ফলে ওই যে ব্রিফ কেস কোম্পানি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আরেকটা হলো একটা বল, উনি একই সাথে ইউনিভার্সিটি, একই টিচারের কাছে একই সাবজেক্ট পড়ছেন। আমি যখন গ্রিনলেস ব্যাংকে জয়েন করি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে জয়েন করি, তখন আমি কাজ করি একরকম, আর উনি যখন সোনালী ব্যাংকে জয়েন করে তখন উনি জনতা ব্যাংকে করেন, তখন আরেক রকম হয়ে যায় ফাংশনটা। সেম টিচার সেম সিলেবাসে পাস করছেন। তার মানে কি পলিসি ওই প্রতিষ্ঠানের কিংবা যারা, আমাদের ব্যাংকের একজন, খবরটা আসে নাই কারণ তখন সৈয়দ আবুল মকসুদ মারা গিয়েছিলেন, খবরের কাজ ওইটা নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের ব্যাংকের একজন জিএম, এখন ডাইরেক্টর, ইডি হয়েছে, তো সে এই পোস্ট নেয় না, আমি এই পোস্টে যাব না। তার আগে তাকে একটা কাজ দিয়েছিলাম, অমুক একটা কি জানি জাহাজ বানায় এই কোম্পানিটা। তো উনি বললো যে এটা ক্লাসিফাই করতে হবে, 100% ক্লাসিফিকেশন করতে হবে এবং এটা 100% প্রভিশন করতে হবে। গভর্নর দারুণ রাগ করলো, না এটা তুমি এরকম করো, আমার পক্ষে সম্ভব না, আমি রিজাইন করে দিলাম। স্যার, আপনি চিন্তা করতে পারেন গভর্নর সাথে মতানৈক্যের কারণে একদম জিএম, গভর্নর নিচে ডেপুটি গভর্নর, তার নিচে এক্সিকিউটিভ ডাইরেক্টর, তার নিচে জিএম বা ডাইরেক্টর, সে রিজাইন করলো। এবং সে এমন ভাষায় রিজাইন করলো যে এটা যদি খবর কাগজ যেত, গভর্নরের জন্য গভর্নমেন্টের জন্য একটা এম্বারাসমেন্ট হচ্ছে, তখন আওয়ামী লীগ গভর্নমেন্ট। তখন গভর্নর সাহেব ওকে ডেকে আনলাম, তুমি এসব কী ভাষায় লাগছো, তুমি এরকম সফট করে দাও, ব্যক্তিগত কারণে আমি পদ দিয়ে করলাম। কিন্তু যে কোম্পানির লোন অ্যানালাইসিস করে সেটা ক্লাসিফিকেশন করতে চাইছিলাম, গভর্নর সাহেব আরেকজনকে দিলাম যে তুমি এটা অ্যানালাইসিস করে দেখো তো এটা ক্লাসিফিকেশনের যোগ্য কিনা। সে বলল স্যার এটা ক্লাসিফিকেশন না করে উপায় নেই। তখন আমাকে যদি আপনি বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা কী বলে, অটোনমির কিচ্ছু দরকার নেই, আপনি বাংলাদেশ ব্যাংকের যেসব ছেলেপেলে রাস্তায় কাজ করেন তাদেরকে তাদের জ্ঞান বুদ্ধি এবং বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আছে সেভাবে কাজ করতে দিন, অনেক খারাপ ঋণ মানে আর থাকবে না, অনেক সাইজে চলে আসবে। এটার সাথে আবার আমরা আরেকটা জিনিস যোগ করি, আমরা বলি সবগুলো অনেক সময় যে প্রাইভেট ব্যাংকের অ্যাসোসিয়েশন বলেন বা প্রাইভেট ব্যাংকের মালিক পক্ষ অনেক সময় এই ধরনের
সেমিনার টেমিনার আয়োজন করে, তো বলে আমাকে বলে যে স্যার এনপিএল কীভাবে কমানো যায়। আমাকে সবচেয়ে বড় কি উপায় জানেন? বলে আপনাদের বোর্ডগুলোর উপর থেকে সব লোন স্যাংশনিং পাওয়ার উইথড্র করা। ইউ আর দ্য মেইন কালপ্রিট। মানে ব্যাংকের বোর্ডগুলোর উপর হ্যাঁ থেকে। হ্যাঁ, কারণ ওরা বানায় ঠানায় নিয়ে আসে, সুন্দর মতো বানায় এটা স্যাংশন করে দেয়। বোর্ডের কাছে কি লোন স্যাংশন করা বলেন? তা তো পলিসি করবে, তাদের কাছে পলিসি পলিসি লেভেলের তাই না? সিদ্ধান্তগুলো তারা এবং ম্যানেজমেন্ট লোন স্যাংশন করবে, বোর্ড কেন লোন স্যাংশন করবে, তাই না? তো সুতরাং আমাদের এই শস্যের মধ্যে ভূত, বুঝছেন? আচ্ছা, আমরা আরেকটা প্রসঙ্গে একটু যেতে চাই, যেটা হলো এটা ব্যাপক আলোচিত গত এই 58 মাস থেকে, যে টাকাগুলা পাচার হয়ে গেছে দেশের বাইরে, বিগ অ্যামাউন্ট। এই টাকাগুলা ফিরিয়ে আনা নিয়ে আমরা অনেক কথা শুনেছি, এবং আমরা গভর্নর সাহেবের কাছ থেকেও কথা শুনেছি, উনি বিভিন্ন দেশে সফর করেছেন, আপনার অর্থ উপদেষ্টার কাছ থেকে শুনেছি, সরকারি স্পোক্সম্যানের কাছ থেকেও শুনছি। বাট ইন প্র্যাকটিক্যালি এটা খুব একটা টাকা ফিরে আসছে এই খবরটা আমরা পাইনি, যদিও ওনারা একটা পর্যায়ে এসে বলছেন ইটস এ লং প্রসেস। আপনার কি মনে করেন, আপনি যদি বলেন শুরুতে, যে কি মনে করেন যে এটা কি আসলে এই টাকাগুলো ফিরিয়ে আনা সম্ভব? খুবই টাফ, খুবই টাফ। এবং যদি লং প্রসেস হয়ে থাকে তাহলে এটা কতদিন লং লাগতে পারে? প্রসেসের মানে কি কি মেজার্স নেওয়া যেতে পারে এটার জন্য? আচ্ছা, এটার জন্য সবচেয়ে বড় মেজার্স হলো যে আমাদের মতো দেশগুলোর সেন্ট্রাল ব্যাংকাররা ওরা একটা গ্রুপের মেম্বার, এটা নাম হচ্ছে একবন গ্রুপের মেম্বার হলে পরে একজন আরেকজনের সাথে কোঅপারেট করে তাদের ওইগুলোর সম্বন্ধে অনুসন্ধান করে এগুলো ইনফরমেশন নিতে পারে। কিন্তু আমার জানা মতে এই ধরনের ইনফরমেশন খুব কম আছে, যে 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 দেশ থেকে মানিটা লন্ডার্ড হয়েছে সেই দেশে টাকাটা আবার মানে ফেরত নিয়ে আসছে। কারণ যে দেশে মানিটা লন্ডার্ড হবে, তাই না, সেই দেশের আপনার ব্যাংকগুলো তো ডেফিনেটলি তারা নিয়ম কানুন মেনে এসে টাকাটা তাদের সিস্টেমে ঢুকায়, তাই না? তো একবার যখন টাকাটা আপনার সিস্টেমে ঢুকবে, তো সেটাকে আপনি আবার বের করে দিতে চাইবেন, আর বের করে দিতে আপনি আসলে বিপদে পড়বেন। না, এক্ষেত্রে কি ওই কনসার্ন দেশগুলো সহযোগিতা করে না? মানে কি এখানে মেইন সমস্যাগুলো কোথায়, কিংবা আদৌ যে আশ্বাস আমাদেরকে দেওয়া হয়েছিল, দেশবাসীকে দেওয়া হয়েছিল, এটা কি বাস্তবতা আছে? মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট যেটা বড় বড় দেশগুলো বানায়, এটা ওরা টাকা যাওয়ার জন্য বানায় না, টাকা নিয়ে আসার জন্য বানায়। আপনি একবার যে ঢুকাই দেন না টাকা, আর জীবন আনতে পারবেন না। কিন্তু ওরা কি জানে না যে কোনটা লন্ডার্ড মানি হচ্ছে, কোনটা ইললিগাল মানি হচ্ছে, কোনটা ইলিসিট মানি হচ্ছে, তাই না? তারা এখানে ঢুকায় কেন? এই কোশ্চেনটা তারা তো এটা করে না। সুতরাং ওরা সবাই জানে, কিন্তু ওরা আসলে ঢুকানোর জন্য ওরা এই আইন করে নাই। এই আইন করেছে টাকা যাতে আপনি বের করে না আনতে পারেন। আমি তো দেখি না কোনো এক্সাম্পল আছে যে টাকা আপনি বের করে আনতে পারেছেন। সুতরাং আপনার প্রশ্নের উত্তর হচ্ছে সেটা, যে এটা প্রায় অসম্ভব আপনার এই টাকাগুলো বের করে আনা। সুতরাং আপনি যদি এন্ট্রি লেভেলে যদি এটাকে যদি প্রতিহত না করতে পারেন, যেখানে নাকি এটা সৃষ্টি হচ্ছে, তাই না, এই লোনগুলো কেন স্যাংশন করেন? আপনারা জানেন, যারা বোর্ডে বসে সবাই জানে যে এটা লন্ডারিং হবে, সুতরাং এটা স্যাংশন করেন না আপনারা, তাই না? তারপরে আর এই যে আমাদের ব্যাংকিংয়ে তো অনেক নিয়ম কানুন আছে, আমরা বলি এটা মানলেই হয়, তাই না? এটা মানলেই হয়, কিচ্ছু লাগে না আপনার। এই যে আমাদের দেশে ভালো ভালো ব্যাংক এটা মানা হয় যে এটার পিছনে সবসময় বলা হয় যে পলিটিক্যাল চাপের কারণে এটা পারা যায় না। পলিটিক্যাল চাপ যদি আপনি চান, ইচ্ছা করলে আপনি ওভারকাম করতে পারেন। আমাদের দেশে ভালো ভালো ব্যাংক আছে না, ইস্টার্ন ব্যাংক আছে, এমটিবিএল আছে, ব্র্যাক ব্যাংক আছে, সিটি ব্যাংক আছে। হাউ কাম দে ডিনাই ইট? আপনি সেভাবে করেন, তাই না? জনাব আবুল কাশেম, আপনি কি মনে করেন? আমি তো বেশ একটু যোগ করি, এরকম আজকে তো এনটিভিতে আমি বলছি 8-9 মাস আগে এরকমই হবে। আমি আরেকটা টেলিভিশনে গিয়েছিলাম, তো আমাকে জিজ্ঞেস করেছিলাম যে গভর্নর সাহেব তো বললেন যে ডিসেম্বরের মধ্যে কিছু লন্ডার টাকা ফেরত আসবে, জি, আপনি কি বলেন? এখন আমার জন্য খুব কঠিন প্রশ্ন ছিল এটা, মানে জবাব দেওয়ার জন্য খুব কঠিন। আমি তখন বললাম, এরকম ভাবেন নিশ্চয়ই স্যারের কাছে কোনো ইঙ্গিত আছে, নাহলে স্যার এই কথা বলবে কেন? তো এরকম আলোচনা শেষে পরে ওই কী বলে উপস্থাপক আমাকে প্রাইভেটলি জিজ্ঞেস করলেন যে স্যার আপনি তো হাও বললেন না, নাও বললেন। তো আমি বললাম যে আমি পাবলিকলি এটা বলতে চাই না, কারণ এই টাকা আনা অত সোজা না। আমাদের দেশের আদালতে প্রমাণ করতে হবে যে উনি টাকাটা লন্ডার করেছেন। এই আদালতের এবং সর্বোচ্চ আপিল কি রিভিউ সব দিক দিয়ে করেন, তারপর এটা ওই দেশের ভাষায় অনুবাদ করতে হবে, তারপর ওই দেশে এটা পাঠাবো। মনে করেন আপনার টাকাটা গেছে আমাদের পাশে কোনো কান্ট্রি, তখন কোনো দেশ সাথে আমাদের এরকম আছে যে আমাদের আইনের চূড়ান্ত রায়টা গেলে তারা দিয়ে দিবে। কোনো দেশ এই আমাদের রায়ের কাগজপত্র নিয়ে আবার বিসমিল্লাহ থেকে শুরু করে হাইকোর্ট, তখন যখন হয় তখন তারা টাকা দেবে। তো ওই দেশের সাথে আমাদের একটা MLA এগ্রিমেন্ট থাকে, মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স। কাজে এই করতে করতে
টিআইবির যে কি জানি ইফতেখারুজ্জামান। ইফতেখারুজ্জামান উনি বলেছেন যে 6 থেকে 8 বছর সময়ের মধ্যে পার্টির প্রসেসটা তো কন্টিনিউ করতে হবে। হ্যাঁ। আপনি 6 থেকে 8 বছর করলেন, কিন্তু 6 থেকে 8 বছর তো প্রসেসটা কন্টিনিউ না করলে তো আবার যেদিন শুরু করলেন আচ্ছা সেদিন থেকে আবার ঠিক 6 আছে বছর। 6 থেকে 8 বছর। আর মানে আপনি যেটা বলছেন যে আর এটা আইনসঙ্গতভাবে করা সম্ভব, স্কোপ আছে, বাট এটার পিছনে লেগে থাকতে হবে, এটার পিছনে শ্রম, মেধা, সময়, অর্থ সব যত কিছু দিতে রিসোর্স হবে। খরচ তো হবে, উনি হ্যাঁ, বলেছেন resource যে লাগবে। 6 থেকে 8 বছর সময় লাগবে এবং সারা পৃথিবীতে লন্ডার টাকা মানে ফেরত আসার নজির খুব কম। নজির হলো 1%। এখন আরেকটা কথা, আপনি কি 6 থেকে 8 বছর এই মামলাটা চালাবেন? আচ্ছা, তো এটা তো বাংলাদেশের কোর্টে না হয় আপনি কম খরচ অ্যাটর্নি জেনারেল বা মুক্ত, ওই দেশের কোর্টে ভেরি এক্সপেন্সিভ। আপনি দেখেন একটা কথা আমাদের ফিনান্স অ্যাডভাইজার বললেন না কারণ বলে আমার খেয়াল নাই, আচ্ছা, জি। ফিনান্স অ্যাডভাইজার যে আমাদের লন্ডার টাকা আমরা যে বিরুদ্ধে এসব মামলা মোকদ্দমা করেছি এসালামের বিরুদ্ধে, জি। তার কি কনফিসকেট করেছে হাবিজাবি কি করে, এসালাম আমাদের বিরুদ্ধে কেস করেছে ইন্টারন্যাশনাল কোর্ট কি তো অন্য দেশের ICSID আইসিএসআইডি। তো আইসিএসআইডিতে আমাদের যে লয়ার যে নিয়োগ করব সে মিনিটে টাকা নিবে, 1 মিনিট কাজ করলে সে এত ডলার চার্জ করবে। তো এইরকম লয়ার আমরা অলরেডি নিয়োগ করেছি, ইন্টারিম গভর্নমেন্ট অলরেডি নিয়োগ করেছি। এখন এই আমাদের দেশ, এই আমাদের ফরেন এক্সচেঞ্জ, আমরা এটা করবো নাকি করবো না? করতে গেলে একটা জিনিস, না করলে এই সবাই বলে সে অ্যাসালামের দোসর, আর করতে গেলে হাউ এক্সপেন্সিভ ইজ দিস। জি। তো এই সবগুলো জিনিস কিন্তু ভাবতে হবে। আমরা আরেকটা প্রসঙ্গে একটু যেতে চাই আলোচনা শেষ করার আগে, আমাদের যেটা হলো যে আমরা কয়েকটা জায়গায় এই গত 18 মাসের সরকার, বিদায়ী সরকার, অন্তর্বর্তী সরকারের রেমিটেন্স আমলে রেমিটেন্স প্রবাহটা অনেক বেড়েছে। যদি আমরা বলি যে 2023 সালে যেখানে 2192 কোটি ডলার এসেছিল, 24-এ এটা 2689 ইনক্রিজ করছে। তো এইভাবে মানে যেটা দেখা যাচ্ছে যে এক বছরের ইনক্রিজটা প্রায় 23% এটা ইনক্রিজ করেছে, যেটা 25-এ এসে 3281 কোটি, আবারও 22%-এর মতো এটা ইনক্রিজ করছে। তো রেমিটেন্স প্রবাহটা আমরা দেখছি গ্র্যাজুয়ালি এটা বাড়ছে, তো আসছে। এবং আমাদের রিজার্ভের ক্ষেত্রে যেটার প্রভাব, যেখানে 20.48 বিলিয়ন ছিল, এটা 34 বিলিয়নে গিয়ে দাঁড়িয়েছে। তো এইটা কেন, কিভাবে এটা সম্ভব হলো আপনার কি মনে হয়? এবং এটা এই ফ্লোটা কি কন্টিনিউ করবে নেক্সট ইলেক্টেড গভর্নমেন্টের আমলে? মানে রেমিটেন্সের এই বিষয়টা পিছনের কাহিনীটা কি? রেমিটেন্স প্রভাব বাড়ছে, ইন্টারিম গভর্নমেন্ট সময় বেড়েছে, এখনও বাড়বে, পলিটিক্যাল গভর্নমেন্ট এসে গেছে। তো এই রেমিটেন্সটা বাড়ে সাধারণত আমরা দেখেছি ঈদের সময়, নির্বাচনের সময় একটু বেশি বাড়ে। হ্যাঁ, ঈদের সময় বাড়ে। ধরুন আপনি রেমিটেন্স আর্ন করেন একটা দেশে, ঈদের সময় একটু খরচ বেশি পাঠান, আপনার আত্মীয়স্বজনের কাছে, ফ্যামিলির কাছে টাকাটা আসে। অথবা Exactly. নির্বাচনের বাড়ান, নির্বাচনের সময় একটু বাড়ান, মানে নির্বাচন সাহায্য করার জন্য। এই দুইটা কারণে বাড়ে। আরও বাড়তে পারে, আরও বাড়তে পারে, আরও বাড়তে পারে যদি আরও বেশি করে আমরা রেমিটেন্স আর্নার স্কিল্ড ম্যান পাওয়ার বিদেশে পাঠাতে পারি। করতে পারে। আচ্ছা, এই একটা স্কিল্ড ম্যান পাওয়ার সুযোগ সুবিধা দেওয়া, একটা 2.5% একটা ইনসেন্টিভ দেওয়া হয়, ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হয় রেমিটেন্সের এগেনস্টে, এটা। আর বেশি করে লোক পাঠানো, বেশি করে লোক পাঠানো নানা ধরনের হিবিজিবি আছে, নানা ধরনের ভুলভ্রান্তি আছে, মানে খারাপ কথা নাই বললাম। তো আরও বেশি করে ম্যান পাওয়ার যদি পাঠাতে পারি তাহলে এটা সম্ভব। আর হুন্ডি যদি আমরা দমন করতে পারি, হুন্ডি দমন করা কঠিন এই জন্য যে হুন্ডিওয়ালারা 1 মিনিটের মধ্যে সিঙ্গাপুর থেকে ফোন করে টাকা পয়সা দিয়ে দিলাম। আর ব্যাংকে আসতে তো 9টা 5টা একটা বিষয় আছে, শনিবার রবিবারের শুক্রবার শনিবারের বিষয় আছে। এই কতগুলি বিষয় আছে। আর হুন্ডিওয়ালা অনেক স্মার্ট আমাদের, কাজে 2.5%। বাট এখন তো অন্যান্য মাধ্যমে, যেমন বাইরে থেকে বিকাশের মাধ্যমে কিংবা এই জাতীয় আরো যেগুলো আছে, ওদের মাধ্যমে কিন্তু টাকাটা খুব সহজে পাঠিয়ে দিতে পারে। হুন্ডি, বিকাশ, ব্যাংকিং চ্যানেল, এই জিনিসগুলি আমাদের বুঝতে হবে এবং গভর্নমেন্টকে এটা ভালো মতো অ্যাড্রেস করতে হবে। আর ম্যান পাওয়ার এক্সপোর্টের একটা সুযোগ কত গভর্নমেন্ট করে গেছে জাপানে, যায়নি এটা কত সফল হবে বা কি। আর মালয়েশিয়ার বাজারটা প্রায় নষ্টই হয়ে গেছে। আর রেমিটেন্স আমরা 2.5% ক্যাশ ইনসেন্টিভ ফাইন। তো রেমিটেন্সওয়ালা যখন দেশে ফিরেন ছুটিতে অথবা এক কাজ শেষ করেন, ঢাকা এয়ারপোর্টে তার যে জিল্লতি হয়, আপনি আর জীবনে রেমিটেন্স পাঠানোর নাম নেবেন না। একদম। এটা তো কিছুটা ইমপ্রুভ করেছে এই যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো ইমপ্রুভ করেছে বলে বলা হয়, আবার ঠিক করে নাই এরকম উদাহরণ প্রচুর পাওয়া যায়।
কাজে এটা খুব সফল আমরা এদিকে না। আমি আপনার কাছে আরেকটা প্রসঙ্গ নিয়ে আসবো। আমি ডক্টর তৌফিক আপনার কাছ থেকে এই যে রেমিটেন্স প্রবাহটা কি অন্তর্বর্তী সরকারের আমলে, আমি ফিগারগুলো ফ্যাক্স ফিগারগুলো একটু বললাম, পয়েন্ট আউট করলাম যে এটা অনেক বেড়েছে এবং গ্রাজুয়ালি বাড়ছে এবং রিজার্ভের উপর এটার ইম্প্যাক্ট ফেলাতে আমরা ইয়ে করছি। তো এখানে যে কথাটি জিজ্ঞেস করিনি জনাব কাশেমকে, যে আমাদের কিন্তু ইম্পোর্টটা অনেক কমে গেছে এই সময়ে। যদি আমি ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্টের কথা বলি, ইম্পোর্ট কমে যাওয়ার কারণে যদিও এখানে কাগজে কলমে দেখাচ্ছে একটু বাড়ছে, কিন্তু যতটুকু বাড়ার কথা, যে লেভেলে বাড়ার কথা, এটা হয় নাই, আমরা জানি সবাই এটা। তো এটা নেক্সট গভর্নমেন্টের আমলে আপনার কি মনে হয় যে দুইটা পয়েন্ট, একটা হলো যে রেমিটেন্স প্রবাহ যেভাবে ইনক্রিজ করছিল এটা কি কন্টিনিউ করবে, আর সেকেন্ডলি হলো যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ যদি না হয় তাহলে তো ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট হবে না, দেন ওই রেমিটেন্সে তো আপনার রিজার্ভ বাড়বেই খুব ন্যাচারালি। এক্ষেত্রে ব্যাপারগুলো হচ্ছে যে আমাদের যে রেমিটেন্স প্রবাহ যে বাড়ছে এর পিছনে মানে বা এটা আলটিমেটলি আমাদের রিজার্ভকে হিট করে, ঠিক আছে। জি। তো এর জন্য মূলত দায়ী কি? মূলত দেখা যাচ্ছে যে আমাদের নাম্বার অফ ইমিগ্রেন্টসও তো বাড়তেছে, আমাদের নাম্বার অফ আমরা লেবারও তো আমাদের বেশি হচ্ছে, তো ওইটা তো একটা অটোমেটিক। তবে আমার কাছে সবচেয়ে বড় কন্ট্রিবিউটিং ফ্যাক্টরটা মনে হয় আমাদের এক্সচেঞ্জেরটা, যে আমরা মার্কেট মেকানিজম করতে পেরেছি, বুঝছেন। এটা মার্কেট বেস করার ফলে কিন্তু রেমিটাররা উৎসাহিত হয় টাকা পয়সা পাঠাতে, মানে থ্রু দাও, মানে পলিসিগত চেঞ্জ এটা ইমপ্যাক্ট ফেলছে আপনি বলতে চাচ্ছেন। এটা একটা। আর সেকেন্ডলি আমি যেটা সবসময় ব্যাংকারদের বলি যে দেখো কই ডেভেলপ কান্ট্রিতে এরা এইগুলো করতে হয় না ওদের, তাই না, আমাদের এখানে কেন করতে হয়? তার মানে কি? তার মানে হচ্ছে ডেভেলপ কান্ট্রির ব্যাংকাররা যে সার্ভিসগুলো প্রোভাইড করে, তাই না, তো ওই সার্ভিসগুলো তোমাদের প্রোভাইড করতে হবে। যদি সার্ভিসগুলো প্রোভাইড করতে না পারো তাহলে ডেফিনেটলি এটা এই ফ্লো ধরে রাখা যাবে না, তুমি যতই মার্কেট বেস এক্সচেঞ্জেড করো না কেন। সুতরাং আপনার রেমিটারদেরকে যে সুযোগ সুবিধাগুলো আমাদের দেওয়ার কথা, তাই না, ওইগুলো যদি আমরা প্রোভাইড করতে পারি তাহলে ডেফিনেটলি আপনার এটা মেনটেন করতে পারবেন। আর যদি এগুলো না প্রোভাইড করতে পারেন ডেফিনেটলি আপনি এটা মেনটেন করতে পারবেন না। এখন ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ যেটা এই যে নেক্সট গভর্নমেন্টের আমলে, এটা তো এক ধরনের একটা স্ট্যাগন্যান্ট। যদিও আমরা এফডিআই এর ক্ষেত্রে শুনেছি, বারবার আশ্বস্ত করা হয়েছে, বলা হয়েছে, আমরা অনেকগুলো সেমিনার দেখেছি আউটগোয়িং গভর্নমেন্টের কাছ থেকে, কিন্তু এফডিআইটা ওইভাবে বাড়েনি বলার মতো। যেটা বাড়ছে এটাকে বাড়া বলা যায়। এখন এই পলিটিক্যাল সিচুয়েশন আসবে না, এগুলো এখন কি নেক্সট গভর্নমেন্টে কি আপনার কি মনে হয়? নেক্সট গভর্নমেন্ট ক্ষমতায় আসতে যদি একটু স্ট্যাবিলিটি আসে, ডেফিনেটলি এফডিআই উইল ফলো ইট। কারণ এফডিআই কখনোই আপনার পলিটিক্যাল স্টেবিলিটি না হলে এফডিআই আসবে নাকি? আর যেখানে আমাদের লোকাল ডিমান্ড ফর ক্রেডিট কমে যাচ্ছে, তাই না, সেখানে এফডিআই কেন আসবে? এফডিআই বলে তোমাদের দেশের লোকই ইনভেস্টমেন্ট করে না, আমি কেন যাবো, তাই না? তো সুতরাং এটা পলিটিক্যাল স্টেবিলিটির উপর অনেক কিছু ডিপেন্ড। মানে আপনি যেটা বলছেন যে নতুন সরকার আসলে এবং পলিটিক্যাল স্টেবিলিটি তারা কিছুদিন তারপরে অবজারভেশনে রাখবে, তারপরে এইটার ব্যাপারে ইনভেস্টমেন্টের যত বড় সেমিনারি করেন না কেন, যত বিদেশি লোকই নিয়ে আসেন না কেন, ওরা এখন ইনভেস্টমেন্ট করবে না, স্বাভাবিক। এটাই আরেকটা বিষয় যে আমরা রপ্তানি প্রবৃদ্ধি, আমি লাস্ট আইটেম এটা একটু ডিসকাস করব, যেটা আমরা রিসেন্টলি দেখলাম যে আমেরিকার সাথে যেটা এগ্রিমেন্ট হলো, এবং আজকে গভর্নমেন্ট এটা ডিটেলস রিলিজ করেছে যে এগ্রিমেন্টে কী আছে। আগে সামারিগুলো আমরা পেয়েছিলাম, তো এইটার আউটকামটা কি হতে পারে, এবং আমাদের যে এমনিতে রপ্তানিটা বলা হচ্ছে যে 8.5% মতো ইনক্রিজ করছে, কি এটা এনাফ কিনা? এই দুইটা প্রশ্ন আপনার কাছ থেকে লাস্ট কোয়েশ্চেন হিসাবে। না, 8.5% এটা ইনক্রিজ করছে, সেটা তো আপনার ভলিউমে, ভ্যালুতে আপনার কত পার্সেন্ট বেড়েছে? তো সুতরাং তার মানে কি আমরা আজকাল বেশি রপ্তানি করে আগের থেকেও আমরা কম ভ্যালু অর্জন করতে পারি। হ্যাঁ, এটাই করছি আপনি বলছেন, এটাই আমরা করতেছি। আচ্ছা, আমেরিকার এগ্রিমেন্টের এটার ফিডব্যাকটা, এটার আউটকামটা আমরা কি পেতে পারি? আমেরিকান এগ্রিমেন্টের কথা তো আমরা তো একেবারে ড্রাস্টিক্যালি এটার ব্যাপারে বলি যে আমেরিকা ইজ রেসপন্সিবল ফর ডিস্ট্রয়িং দ্য ওয়ার্ল্ড ট্রেডিং সিস্টেম। কারণ আসলে ট্রেডকে বলাই হতো ট্রেড ইজ এ উইন গেম, কিন্তু বিকজ অফ দিস আপনার হুইমজিক্যাল ডিসিশন অফ দ্য আমেরিকান গভর্নমেন্ট, যেটাকে আমরা বলি ট্রাম্প ট্যারিফ, তাই না, এগুলো বসে আমাদের মতো দুর্বল দেশগুলো, কিন্তু দেখেন না আমেরিকা থেকে আসতে এখন আমাদের কত কিছু আনতে হবে আমাদের এক্সপোর্টটা ঠিক করার জন্য। আমাদের বোয়িং কিনতে হবে 35,000 কোটি টাকার, আমাদের তাদের কাছে ফার্ম প্রোডাক্টও কিনতে হবে আমাদেরকে, তাই না, $1 বিলিয়ন। মেইনলি তো তুলার উপর, কটনের উপর যে ছাড় দিচ্ছে, যদি জিরো ট্যারিফে আপনি এক্সপোর্ট করতে পারবেন, যদি তাদের কটন ইম্পোর্ট করেন, এখন তাদের কটন ইম্পোর্ট করে তারপর আমার এখানে বানিয়ে তা আমার পোষাবে কিনা সেটাও তো দেখতে হবে, বিষয় আছে।
আমি যেখানে ইন্ডিয়া থেকে চীনের থেকে আনতে পারি জনাব কম মোহাম্মদ কম কাসেম আবুল কাসেম, আপনার কাছ থেকে এই দুইটা বিষয়ে শুনে শেষ করবো, আগে আমাদের মিনিট দুয়েক সময় আছে। না, এটা বিষয়টা হলো কি যে আমরা আমেরিকার সাথে যে মানে একটা ট্যারিফ এগ্রিমেন্ট বা 2-3 আগে যে এগ্রিমেন্টটা করলাম, খুব স্পর্শকাতর বিষয়। আমরা ওদের কাছ থেকে কিনবো, এই কটন যদি আমরা কিনে কাপড় চোপড় বানাই তাইলে তারা কোনো ট্যারিফ করবে জিরো না। ট্যারিফে তারা কিন্তু আমি ওদের কাছ থেকে কিনবো কিন্তু বেশি দামে, আনবার খরচটা বেশি। যদি অন্য কোনো দেশ থেকে কিনতাম হয়তো আমরা কম দামে কিনতে পারতাম। তখন তো আপনার 19% দিতে হবে রেসিপ্রোকাল ট্যারিফ কাজেই হিসেবে সেটা আপনাকে। হিসাব করে দেখতে হবে, এটা তো আপনার আপনার পোষাবে এই কিনতে জিনিসগুলি হয়। কিন্তু খুব হিসাব কিতাবের বিষয়, এবং গভর্নমেন্ট মানে সব জিনিসগুলি কিন্তু ডিসক্লোজ করে নাই বা এরকম কিছু আছে যে এটা খুব কঠিন বিষয়। আর রপ্তানি তো আমাদের মেইনলি গার্মেন্টস, জি। এবং আমেরিকাতে একটা বাজার, কিন্তু আমেরিকাতে সবচেয়ে বড় বাজার আমার না, ইউরোপে আমাদের বড় বাজার। কাজে এইগুলি খুব হিসাব কিতাব করে করা উচিত ছিল, বা হয়তো গভর্নমেন্ট করবে, পরবর্তী গভর্নমেন্ট রিভিউ করার ক্ষমতা রাখে কিনা আমি জানি না। না, কিন্তু এটা এগ্রিমেন্ট না করলে তো 35% আপনাকে ইয়ে করতে হতো, রেসিপ্রোকাল ট্যারিফটা দিতে হতো, যেটা একটা জিনিস খেয়াল- ইনফ্যাক্ট আর অনেক বেশি দাঁড়ায় টোটাল হিসাব করলে। 35% সেখান থেকে তো 2 দফায় তারা নেগোশিয়েট করে এটাকে কমিয়ে নিয়ে আসছে। 35% দিতে হতো কার, যারা গার্মেন্টস এক্সপোর্ট করে। জি কিন্তু আপনি এনটিবিতে মধ্যে আপনি সিমেন্ট এক্সপোর্ট করবেন, জি আপনি এনটিবি সিমেন্ট কিন্তু ইউএসতে রপ্তানি করেন না, অন্য দেশে করেন। জি, জি। কাজে ইউএস মার্কেটে যারা রপ্তানি করে মেইনলি গার্মেন্টস, তাদের জন্য এটা মেইন। হোয়াট এভার দ্য আদার এক্সপোর্টার্স, তাদের জন্য আপনি কী করলেন? সেটাই। কাজেই যারা এক্সপোর্ট করে বিভিন্ন আইটেম, জি, গার্মেন্টস ছাড়া তো ওষুধ রপ্তানি করে অন্য অন্য অনেক আইটেম আমাদের ডাইভার্সিফিকেশনে যাওয়া ফুটওয়্যার লাগবে। রপ্তানি যাওয়া করে লাগবে। অনেকে, জি। বা ধরেন কি বলেন বিছনাপত্রের কি বলে এগুলো, হোম টেক্স নাকি হ্যাঁ, home tax, এইসব জিনিস linen। অনেক কিছু কিন্তু আছে। কাজে ডাইভার্সিফিকেশন যেটা বলছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। আমরা শেষ করতে হচ্ছে অনুষ্ঠানটি। আর ডক্টর তৌফিক আহমদ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এনটিভি স্টুডিওতে আমাদের সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠানটি উপভোগ করলেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।